সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। ঘরে বসে ভোটাধিকার, শিলিগুড়িতে প্রবীণ আর বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য বিশেষ উদ্যোগ। গণসংগীতে ভর করে নির্বাচনী ময়দানে বামেরা, তবে ম্লান পুরনো জোয়ার। জলপাইগুড়িতে আইএনটিটিসি ফান্ড নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ, ক্ষোভে ফুঁসছে সদস্যরা। শতবর্ষে পা রাখল জলপাইগুড়ির ঐতিহ্যবাহী চড়ক পুজো, উপচে পড়া ভিড় মাসকালাই বাড়ির মাঠে। এবার আসছে বিস্তারিত সংবাদে। ঘরে বসেই ভোটাধিকার, শিলিগুড়িতে প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য বিশেষ উদ্যোগ। শারীরিক অসুস্থতা বা বার্ধক্য আর গণতান্ত্রিক অধিকার প্রয়োগের পথে বাধা নয়। ভারতের নির্বাচন কমিশনের বিশেষ উদ্যোগে এবার ঘরের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে ব্যালট বক্স। ফলে বাড়িতে বসেই ভোট দিচ্ছেন প্রবীণ ও বিশেষভাবে সক্ষম নাগরিকরা। শিলিগুড়ির ২৬ নম্বর বিধানসভা কেন্দ্রে দেখা গেল এক মানবিক ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগের চিত্র। ৮৫ বছর ঊর্ধ্ব প্রবীণ নাগরিক এবং শারীরিকভাবে অক্ষম ভোটারদের জন্য চালু হয়েছে হোম ভোটিংয়ের সুবিধা। যারা ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়াতে অসমর্থ, তাদের কথা মাথায় রেখেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়াকে আরও সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক করে তোলার পাশাপাশি প্রত্যেক নাগরিকের ভোটাধিকার সুনিশ্চিত করার বার্তাই তুলে ধরা হয়েছে। গণতন্ত্রের এই উৎসবে সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের এই পদক্ষেপ প্রশংসিত হচ্ছে সর্বত্র। দেখুন, এটা তো যদি ৮৫ বছরের ওপরে যারা আমাদের সিনিয়র সিটিজেন বা বয়স্ক নাগরিক, তাদের যদি এইভাবে যদি ভোট নেওয়ার সিস্টেম না হয়, তাহলে তো তারা তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত থাকবেন, যেটা একেবারেই ঠিক হবে না। তাই এটা অনেক দিন থেকেই এই প্র্যাকটিস চলছে এবং এবারও সেই একই ধারায় ফর্ম 12 ফিল আপ করে তারা আজকে বাড়িতে এসে ভোট নিয়ে গেলেন আমার মায়ের। তো এটা ঠিক আছে, ভারতবর্ষের নাগরিক হিসাবে এটা তাদের সাংবিধানিক অধিকার, আমরা এটাকে স্বাগত জানাই, ওয়েলকাম করি। আপনার মায়ের বয়স কত, কি নাম? আমার মায়ের নাম লীলা দত্ত, 1938 সালে জন্ম। সেই অর্থে আমার মায়ের এখন 85 বছরের অনেক ঊর্ধ্বে বয়স। কোথাও গিয়ে কি ভোট দিতে গিয়ে আপনার মায়ের কোনো সমস্যা হয়েছে? বা হ্যাঁ, অনেকবারই হয়েছে। এখন তো ঠিকমতো হাঁটতে চলতেও পারেন না, হাত পা কাঁপে, তাই এছাড়া তো কোনো বিকল্প নেই। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়িতে আইএনটিটিইউসির অ্যাসোসিয়েশন ফান্ডের টাকা নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ, অজ্ঞাত পরিচয় কিছু নেতা সংগঠনের ফান্ডের অর্থ নিজেদের কাছে নিয়ে যাচ্ছেন। এই ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে সদর ব্লক 1-এর সদস্যদের মধ্যে। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনের সদস্যরা বিভিন্ন কোল্ড স্টোরেজে গিয়ে দলীয় প্রার্থীদের জন্য ফ্ল্যাগ ও ফেস্টুনের আবেদন করলে কর্তৃপক্ষ জানায় ফান্ডে আর কোনো টাকা নেই। অভিযোগ, সেই অর্থ ইতিমধ্যে ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে পৌঁছে গেছে। নগর পেরুবাড়ির গ্রাম পঞ্চায়েত এলাকার অঞ্চল সভাপতি জাহিরুল হক বলেন, সারা বছর নিজেদের খরচে সংগঠন চালান, কিন্তু নির্বাচনের সময় ফান্ডে টাকা নেই শুনে তারা হতবাক। সমস্যা হলো যে আমরা নগর পেরুবাড়িতে আইএনটিটিসি সংগঠনটা করি, দেখি। আমি নগর পেরুবাড়ি অঞ্চলে আইএনটিটিসির অঞ্চল প্রেসিডেন্ট। তো এখন সারা বছর কিন্তু আমরা সংগঠনটা দেখি এবং ওই যে লেবার ইউনিয়নদের আমরা দেখি। আমরা নিজের পকেটের টাকা খরচা করে সংগঠনটা করি। সারা বছর কারো কাছে আমরা কিন্তু 10 টাকা পাইও না, আমরা চাইও না। আমাদের দলের সাথে আমরা কিন্তু সংগঠনটা করি। কিন্তু এখন নির্বাচন আসছে, আমাদের কিছু ফেস্টন বা আমাদের কিছু মনে করেন যে পতাকা টতাকা ঝাঁটার দরকার। আমরা মালিকের কাছে বলছি যে কিছু ফেস্টন বা আমাদের কিছু ঝাঁটা দেন, আমরা প্রচার করি। তো উনি বলছে যে তোমাদের এখান থেকে আমরা 1 টাকাও দিতে পারবো না, আমাদের যে কলেস্টোর থেকে বা ইয়া থেকে তোমাদের উপরে যারা নেতা আছে তারা এখান থেকে চাঁদা ওঠায় নিয়ে যায়। তো এখন
কে নিয়ে যাচ্ছে আর আমাদের উপর মানে দোষারোপ করতেছে। আমরা সেখানে 10 টাকা পাই না, কোনোদিন আমরা নিতেও যাই না, আমরা একটা বন পর্যন্ত নিই না। হ্যাঁ, আর আমাদের উপর চোর একটা অপবাদ আমাদের উপর পড়তেছে। আমরা এটা কোনো মতে মানতে পারি না। এটাকে ষড়যন্ত্র তদন্ত করা হোক যে কে টাকাটা নিয়ে যাচ্ছে। আমাদের ব্লক সভাপতি শুভঙ্কর মিশ্র, ওনাকে জিজ্ঞাসা করছি, উনিও জানে না। হ্যাঁ, তো এখন কে নিচ্ছে, কারা নিচ্ছে, তদন্ত হোক। আমরা যেহেতু জানি না, অথচ আমাদের উপর সেই যে একটা অপবাদ আমাদের উপর পড়তেছে, আমরা কেন সেটা আমরা আপনি কিভাবে জানতে পারলেন যে আপনাদের দলের নাম করে টাকা কেউ নিয়ে যাচ্ছে? সেটা কলেস্টোরের পক্ষ থেকে বলছি যে এখান থেকে যারা চাঁদা নিয়ে যায়, হ্যাঁ, নিয়ে যায়। এদিন সদর ব্লক 1-এর সভাপতি শুভঙ্কর মিশ্র জানান, হিমঘর কর্তৃপক্ষ স্বীকার করেছে যে ফান্ডের টাকা অন্যত্র যাচ্ছে। ঘটনায় সংগঠনের অন্দরে চরম অস্বস্তি তৈরি হয়েছে এবং দ্রুত তদন্তের দাবি উঠেছে। বিষয়টা আমাকে অনেকদিন ধরে ওরা বলছিল। আমার অঞ্চল সভাপতি যারা আছে, যেখানে কোর্সগুলো আছে, তারা পার্টি এখন যেহেতু ইলেকশনের সময় তারা একটা ফ্ল্যাগ ফেস্টুন, যেটা হোক, প্রত্যেক পার্টি যেরকম সবখানে যায় কিছু বলতে, যে চাঁদা চাইতে বা কিছু বলতে, যে আমাদের ফ্ল্যাগ ফেস্টুনে হেল্প করো। ওরা টাকা চাইলে ওরা বলছিল আমাদের ফ্ল্যাগ ফেস্টুনে হেল্প করো, কিন্তু পক্ষান্তরে শুনতে পায় যে না, আমরা অ্যাসোসিয়েশনকে আমরা টাকা দিয়ে দিয়েছি অলরেডি। এবার এই অ্যাসোসিয়েশনটা প্রত্যেক বছরে এই গল্পটা হয়, সেটা ওরা আমাকে যখন বললো, আমি তখন কিশোর মারুডিয়া যিনি আছেন তাকে আমি ফোন করি, এবং তিনি তখন বললো যে আমাদের জেলা সভাপতির সাথে নাকি কথা হয়ে গেছে। আমি আমার জেলা সভাপতি তপন থেকে জানাই বিষয়টা, তখন তিনি বলে আমি এই বিষয়টা জানি না, আমি খোঁজ নিয়ে দেখছি বিষয়টা। এবং পক্ষান্তরে একটা নাম উঠে আসে, সেটা হলো ধূপগুড়ি আমাদের জেলা নেতৃত্ব গুড্ডুদার কথা। তখন গুড্ডু সিংকে আমি ফোন করি, গুড্ডুদা বললো না, এই বিষয়টা আমি কিছুই জানি না, আমি জানি না। এবার কেউ যখন কিছুই জানে না, তখন আমি আমার সভানেত্রী মহাগুপ্তকে আমি জানাই এই বিষয়টা। তিনি বললো আমি দেখছি। এবার আমি মাঝখানে পড়ে গেছি যে ওরা আমাকে বলছে, এবং আমি কোথাও গিয়ে মানে নিজেকে দোষী মনে হচ্ছে যে আমি যদি ওদেরকে বলি থামাতে চাই, তাহলে ওরা ভাবে এই টাকাটা হয়তো আমার কাছে আসছে। আর আমি আজ পর্যন্ত জলপাইগুড়িবাসী জানে আমি টাকা পয়সা এইসবের ব্যাপারে আমি কোনোদিন ঢুকি না। এবং আলুর একটা বন পর্যন্ত এরা, যারা আমার অঞ্চল সভাপতি, আমি বুক চিতে বলতে পারি আজ পর্যন্ত একটা আলুর বন পর্যন্ত তারা নেয় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই টাকাটা যাচ্ছে কোথায়? একটা ফ্ল্যাগ ফেস্টুন তাদের নেই, যেটা করে দেওয়ার। আজকে হয়তো চেষ্টা করবো একটা, যদি আমরা ব্যানার কিছু করে দেওয়া যায় নির্বাচনে, কিন্তু তারা ঘরোয়া মিটিংগুলো আমরা করে যাচ্ছি। কিন্তু তাদের যেটা প্রয়োজন সেটা চাইতে গিয়ে যখন তারা চোর সাজছে, যা মানুষ জানছে, যে মানুষ বলছে ওদেরকে, নাকি ওরা বললো সেটা যে তোমরা তো অনেক টাকা পাচ্ছ, হিমঘর তো টাকা দিয়েছে তোমাদেরকে, এসডিকে টাকা দিয়েছে, সেই টাকাটা পার্টি নিচ্ছে, তোমাদের টাকা আসছে। তো ওরা কিছু পায়নি, তারা খেপে স্বাভাবিক আমার কাছে আসছে। আমি নিরুপায় হয়ে আমি কিছু বলতে পারিনি। আমি খোঁজ খবর নিয়ে দেখলাম এই বিষয়টা কেউ জানে না। তাহলে কেউ যখন জানে না, টাকাটা তাহলে ভূতে নিয়ে গেল। তাহলে ভূতে যদি নিয়ে যায়, তাহলে এই ভূতটাকে বার করতে হবে। বিষয়টা এটাই। ধীমান রায়ের রিপোর্ট, এবি নিউজ। আসন্ন নির্বাচনে ভয়মুক্ত ও হিংসামুক্ত পরিবেশ নিশ্চিত করতে কড়া নজরদারিতে প্রশাসন। ভোটারদের নির্ভয়ে ভোটদান নিশ্চিত করতে জেলার বিভিন্ন বুথে বুথে টহল দিচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে মহিলা জওয়ানদেরও মোতায়েন করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, ইতিমধ্যে 48 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী জলপাইগুড়ি জেলায় এসে পৌঁছেছে। আগামী 1 বৈশাখের মধ্যে আরও বাহিনী জেলায় পৌঁছবে বলে জানা গেছে। এই বিষয়ে পুলিশ সুপার অমরনাথ কে জানিয়েছেন, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং শান্তিপূর্ণ ভোট গ্রহণের লক্ষ্যে কেন্দ্রীয় বাহিনীর টহল জোরদার করা হয়েছে। প্রতিটি বুথে নজরদারি বাড়ানো হয়েছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। বাকি আমাদের সিএপিএফ যে আছে, মানে কেন্দ্রীয় বাহিনী, আমাদের এখন পর্যন্ত 94 কোম্পানির মানে ট্রাভেল ডিটেলস আমরা পেয়েছি। তার মধ্যে অলরেডি 48 আমাদের এখানে অলরেডি চলে এসছে। আমরা আশা করি 15 তারিখের মধ্যে এই 94 কোম্পানিস আমাদের এখানে পৌঁছে যাব। তারপরে আর কিছু কোম্পানিস যে ফেজ 2 ডিস্ট্রিক্টস আছে, ওখান থেকে আবার আসার কথা। তো আমরা আশা করি 100 বেশি 116 মতো মানে আমাদের কাছে কেন্দ্রীয় বাহিনী থাকার কথা। তো ওটা আমরা মানে বেবি বাই 18 পুরো ইন্ডাকশন কমপ্লিট হয়ে যাবে। পিনাকি শিলের রিপোর্ট, এবি নিউজ।
হাতজোড় করে ভোট প্রার্থনা। 14 নম্বর ওয়ার্ডে শোভাযাত্রায় জমজমাট প্রচার কৃষ্ণের। জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণ দাসের সমর্থনে আজ 14 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রায় সরকারি বিভিন্ন জনমুখী প্রকল্প তুলে ধরা হয়, যার মধ্যে সাধারণ মানুষ যে সুবিধা পাচ্ছেন তা প্রচারের মাধ্যমে তুলে ধরা হয়। পাশাপাশি প্রার্থী কৃষ্ণ দাস নিজে 14 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে ছোট থেকে বড় সকলের কাছে হাতজোড় করে আশীর্বাদ ও ভোট প্রার্থনা করেন। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর সন্দীপ ঘোষ সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতা ও কর্মীরা। ডিজে বক্স ঢাকঢোলের তালে তালে প্রাণবন্ত পরিবেশে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, যা এলাকায় উৎসবের আবহ তৈরি করে। দেখুন, এই জনজোয়ার তো মূলত একজনের জন্যই হয় সারা বাংলা জুড়ে। তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার অগ্নিকন্যা, বাংলার জনদরদী, বাংলার মা মমতা ব্যানার্জির জন্যই জনজোয়ার হয়। আমরা তো সাধারণ কর্মী মাত্র, এর বেশি কিছু না। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত প্রকল্প রয়েছে, বাড়িতে বাড়িতে, বাংলা সমস্ত বাড়িতে বাড়িতে যে সমস্ত প্রকল্প যাচ্ছে, সেই প্রকল্পের জনজোয়ার, উন্নয়নের জনজোয়ার, তৃণমূল কংগ্রেস মানুষের বিপদে পাশে থাকে তার জন্য জনজোয়ার। তো আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আমাদের প্রার্থী এসেছিলেন শ্রী কৃষ্ণ দাস মহাশয়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী। তার ভোট প্রচারে আজকে পদযাত্রা হলো 14 নম্বর ওয়ার্ডে, আর তার জন্যই জনজোয়ারটা হয়েছে। কি আশা করছেন আপনারা এই ওয়ার্ডে? এই ওয়ার্ডে কত লিড দেবেন? দেখুন, এই ওয়ার্ডে আশা করছি লিডের পরিমাণটা প্রায় 3 শতাধিক থাকবে, সেটা আমরা আশাবাদী। আগামী দিনে যতদিন কাছে আসছে তত মানুষ আরও উৎসাহিত হচ্ছে, প্রচুর মানুষ আসছে, প্রচুর মানুষ হাঁটছে, প্রচারে বেরোচ্ছে প্রচুর মানুষ আমাদের সাথে। আশাবাদী 300 তো আজকের দিন পর্যন্ত বলে রাখছি, আগামী দিনে সেটা বাড়তে পারে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। রাজগঞ্জ নির্বাচনী প্রচারে ভিন্নধর্মী নজির, শিশুদের সঙ্গে ফুটবল খেললেন বিজেপি প্রার্থী দীনেশ সরকার। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকে নির্বাচনী প্রচারে এক অভিনব চিত্র দেখা গেল বিজেপি প্রার্থী দীনেশ সরকার ওরফে হারাধন সরকারের। মঙ্গলবার সুখানী গ্রাম পঞ্চায়েতের মদনবাড়ি এলাকায় প্রচার ও জনসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশে যান। প্রচারের মাঝেই তিনি স্থানীয় শিশুদের সঙ্গে ফুটবল খেলায় অংশ নেন, যা এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলে। প্রার্থীর এই ব্যতিক্রমী উদ্যোগকে ঘিরে কৌতূহল ও উৎসাহ লক্ষ্য করা যায় গ্রামবাসীদের মধ্যে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, এবারের নির্বাচনে রাজগঞ্জ ব্লকে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে বিজেপি প্রার্থী জয়ী হবেন। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শতবর্ষে পা রাখল জলপাইগুড়ি ঐতিহ্যবাহী চড়ক পুজো। উপচে পড়া ভিড় মাসকালাই বাড়ির মাঠে। জলপাইগুড়ি শহরের মাসকালাই বাড়ির মাঠে এবছর অনুষ্ঠিত হল শতবর্ষের ঐতিহ্যবাহী চড়ক পুজো। 100 বছর আগে এই পুজোর সূচনা করেছিলেন মরণ ঘোষ। সেই ঐতিহ্য আজও অটুট রেখে প্রতি বছরের মতো এবারও ধুমধাম করে পালিত হল চড়ক উৎসব। গত 40 বছর ধরে এই পুজোর প্রধান সন্ন্যাসী হিসেবে চড়ক ঘোরানোর গুরুদায়িত্ব পালন করছেন টুনু গোস্বামী। তার নেতৃত্বেই এবারও সম্পন্ন হল চড়ক ঘোরানোর মূল আচার। শতবর্ষ উপলক্ষে এবারের আয়োজন ছিল আরও বর্ণাঢ্য, যার জেরে মাসকালাই বাড়ির মাঠে ভিড় জমায় অসংখ্য মানুষ। ধর্মীয় আচার, লোকজ সংস্কৃতি এবং ঐতিহ্যের মিলন ক্ষেত্র হয়ে ওঠে এই চড়ক পুজো, যা ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠেন শহরবাসী। 100 বছর আগেকার পুজো, এটা হচ্ছে শিব পুজো। আগের দিন আমরা যদি 7 দিন আগে চান করাই, শনিবার মঙ্গলবার দেখে করাই, তারপর 7 দিন ঠাকুর ঘোরো, তারপর চড়ক পূজার আগের দিন অর্থাৎ কালকে আমরা হাজরা পূজা, বাড়িতে হরঘড়ি পূজা করি, তারপর শ্মশানে যাই হাজরা পূজা করি, ওইখান থেকে এসে তারপর আজকে চড়ক ঘোরি। এটা পুরাটা তান্ত্রিক মতেই হয়। কত বছরের পুজো হবে? 100 বছর হয়ে গেছে, আমি ঘোরাচ্ছি 40 বছর। আচ্ছা, কি প্রথম কে পুজোটা শুরু করেছিল এই পুজোটা? মরণ ঘোষ, মরণচন্দ্র ঘোষ। তারপরে উনি ছেলে চালাইছে কিছুদিন, গোবিন্দচন্দ্র ঘোষ, দুজনই নেই, মারা গেছেন। তান্ত্রিক মতে পুজো করা, গোটাটাই তান্ত্রিক মতো হয়। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ।
নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমে জোরদার জনসংযোগে ব্যস্ত জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনন্তদেব অধিকারী। ভোট যত এগিয়ে আসছে ততই সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়িয়ে নিজের সমর্থন ভিত্তি মজবুত করতে তৎপর তিনি। এদিন বাহাদুর অঞ্চলের 7 নম্বর বাগান ও ভাটপাড়ায় পৌঁছে শ্রমিক ভাই বোনেদের সঙ্গে কথা বলেন প্রার্থী। তাদের দৈনন্দিন সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা মন দিয়ে শোনেন এবং পাশে থাকার আশ্বাস দেন। এরপর তিনি রাঙ্গাবাড়ি চা বাগানেও যান। সেখানে চা শ্রমিকদের সঙ্গে আন্তরিকভাবে মত বিনিময় করেন এবং নির্বাচনী সমর্থন কামনা করেন। এদিনের এই জনসংযোগ পর্বে উন্নয়ন, কর্মসংস্থান ও এলাকার সামগ্রিক অগ্রগতির বার্তা তুলে ধরেন তিনি। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের এই উদ্যোগ ঘিরে এলাকায় নির্বাচনী আবহ আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি সদর ব্লকের মালকানি হরিমন্দির এলাকায় জোর কদমে বাড়ি বাড়ি প্রচার চালালেন সদর সিপিআইএম মনোনীত প্রার্থী দেবরাজ বর্মন। এদিন তিনি দলীয় কর্মী এবং সমর্থকদের সঙ্গে নিয়ে এলাকাবাসীর দরজায় পৌঁছে তাদের সঙ্গে সরাসরি কথা বলেন, আসন্ন নির্বাচনে সমর্থন প্রার্থনা করেন। প্রচারের সঙ্গেই দেবরাজ বর্মন স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তাদের সঙ্গে এলাকার উন্নয়ন, সমস্যা এবং সমাধানের কথা সম্ভাব্য আলোচনা করেন। সাধারণ মানুষের কাছ থেকে উষ্ণ সাড়া পেয়ে আশাবাদী সিপিআইএম প্রার্থী। এই প্রচার কর্মসূচিতে দলীয় কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অমিত বণিকের রিপোর্ট। 2026 সালে নির্বাচনী প্রচারে গণসঙ্গীতকে অন্যতম হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে বামেরা। গণনাট্য সংঘের উদ্যোগে চলছে জোর কদমে প্রশিক্ষণ, তৈরি হচ্ছে নতুন গান। সেই গানকে সঙ্গে নিয়ে জলপাইগুড়ির বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে প্রচার। খেটে খাওয়া মানুষের সমস্যা, নিত্যদিনের সংগ্রাম, সামাজিক বৈষম্যের মতো বিষয় উঠে আসছে গণসঙ্গীতের সুরে। এই গানগুলির মাধ্যমে বামেদের বার্তা স্পষ্ট, মেহনতি মানুষদের জীবন সংগ্রাম আর পরিবর্তনের দাবি। পাশাপাশি রাজ্যে বাম সরকার এলে সম্ভাব্য উন্নয়নের কথাও তুলে ধরা হচ্ছে। তবে ভোটের আবহে এই উদ্যোগ থাকলেও বাস্তব চিত্র কিছুটা ভিন্ন। একসময় যে গণসঙ্গীত মানুষের ভিড় টানত, এখন তা অনেকটাই ম্লান। এই ঐতিহ্য মূলত টিকে রয়েছে অভিজ্ঞ আর প্রবীণ শিল্পীদের কাঁধে। পরিবর্তনের চাপে হারিয়ে যেতে বসেছে এক সময়ের প্রাণবন্ত সাংস্কৃতিক ধারা। 40-এর দশকে বাংলার বামপন্থী সাংস্কৃতিক আন্দোলনে গণসঙ্গীত ছিল গুরুত্বপূর্ণ শক্তি। তরুণদের কণ্ঠে প্রাণ পেত এই গান, যা সামাজিক অবিচার আর শোষণের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা হয়ে ওঠে। হেমাঙ্গ বিশ্বাস, সলিল চৌধুরী, কাজী নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্যের সৃষ্ট এই গান আজও প্রতিবাদের আগুন বহন করে। কিন্তু বর্তমান প্রজন্মের কাছে সেই আকর্ষণ অনেকটাই ফিকে। ডিজিটাল বিনোদনের ভিড়ে গণসঙ্গীত আগের মতো জায়গা নিতে অক্ষম। ফলে এবারের নির্বাচনী প্রচারে গণসঙ্গীতের দলগুলিতে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে 50 শিল্পীদের। গণনাট্য সংঘের জেলা সম্পাদিকা সুপর্ণা দাশগুপ্ত জানান, নতুন প্রজন্মকেও এই ধারায় যুক্ত করার চেষ্টা চলছে। গণনাট্য সংঘ থেকে এবার নির্বাচনী লড়াইয়ের লোকগীতির আঙ্গিকে 2টি গান তৈরি হয়েছে, আর একটি আপনার শুভজিৎ ধর, হুগলি জেলা সম্পাদক, ওনার লেখা আর আমার সুর করা একটি গান তৈরি হয়েছে। আরও 2-3টে গান সদর শাখার তরফ থেকে আমাদের প্রবীণ সাথী সীতেশ চক্রবর্তী লিখেছেন এবং আমি সুর করেছি। এই গানগুলো তৈরি হয়েছে। আপনারা প্রচার শুরু করেছেন? হ্যাঁ। আর সেই গান কখনো পুরনো হবে না, আবার নতুনও তৈরি হচ্ছে, প্রচুর নতুন তৈরি হচ্ছে। কিন্তু গণসঙ্গীত বাদ দিয়ে, যেমন একটা কথা আছে, ওল্ড ইজ গোল্ড, পুরনো হিন্দি গানের রিমেক হচ্ছে, কিন্তু পুরনো যে সুর সেটাকে নিয়েই রিমেক হচ্ছে।
কাজেই পুরনো গানের কখনো পুরনো সুরের মৃত্যু হবে না। সলিল চৌধুরীর গান, হেমাঙ্গ বিশ্বাসের গান, এগুলির কি কখনো মৃত্যু হয়? এগুলো কখনো মৃত্যু নেই। আর নতুন কোনো ইনস্ট্রুমেন্ট বা কিছু ব্যবহার করছেন? নতুন ইনস্ট্রুমেন্ট বলতে দেখুন, আমাদের মানে নিম্ন মধ্যবিত্ত বর্গদের নিয়ে কাজ আমাদের মধ্যে সেই সামর্থ্যটা একটু কমই আছে। তবুও আজকাল অনেক এক্সপেরিমেন্টালভাবে অনেক কিছু কাজ হচ্ছে, হ্যাঁ তৈরি হচ্ছে। কিন্তু তবে যৎসামান্য ইনস্ট্রুমেন্ট দিয়েই আমরা সাধারণত আমাদের জেলার ক্ষেত্রে বলতে পারি একদম লিমিটেড ইনস্ট্রুমেন্ট নিয়েই আমরা করি। মূলত আমাদের বাণী, সুর এবং ভোকালটা উপর প্রায়োরিটি দিই। এক্সেসিভ ইনস্ট্রুমেন্ট দিলে ভোকাল চাপা পড়ে যায়। আমাদের কাজ হচ্ছে সমাজের কাছে বার্তা দেওয়া, কাজেই আমাদের ভয়েস, আমাদের ক্ল্যারিটি, আমাদের কণ্ঠস্বর সেটা যাতে মানুষের কাছে পৌঁছয়। অন্যদিকে লোকশিল্পী প্রার্থী বেবি বর্মন বলেন, ছোটবেলা থেকে এই চর্চার সঙ্গে যারা যুক্ত এখনও সেই ধারা অনেকটাই অবশ্য কমেছে। জলপাইগুড়ি জেলার 7টি বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিয়েছে বামেরা। দল বেঁধে গণসঙ্গীত পরিবেশনের মাধ্যমে চলছে প্রচার। যদিও আগের জোয়ার আর নেই, তবুও কিছু কণ্ঠ এখনও লড়াই চালিয়ে যাচ্ছে ঐতিহ্য বাঁচিয়ে রাখার আশায়। যদি রাজনৈতিক আক্রমণ বলেন তাহলে কথায় বলবো না, সুরে বলি। লালকে কেন ভয় গো বন্ধু, লালকে কেন ভয়, লাল যে মায়ের সিঁথির সিঁদুর, লাল যে মায়ের সিঁথির সিঁদুর, ভোরের সূর্যোদয়, লালকে কেন ভয় গো বন্ধু, লালকে কেন ভয়। এখন আমরা গ্রামেগঞ্জে যখন প্রচারে যাই তখন গ্রামে কি শহরেও বলবো, এই ধরনের গান যখনই আমরা স্পিকারে শুরু করি, রাস্তা দিয়ে যেতে যেতে টোটোওয়ালা, বাইকওয়ালা, গাড়িওয়ালা সবাই অন্তপক্ষে শুনে একটু দেখি কি বলছে শিল্পীটা, কি বলতে চাইছে। সেখানে আমরা রাজনৈতিক ভাষায় বলি, আর সাম্প্রদায়িক কথাই বলি, আর আমাদের মানুষের মেলবন্ধনের কথাই বলি। এটা কিন্তু একটা দারুণ প্রচার ফেলে। আমাদের লোকর যে মাটির সুর আছে, সে সুর কিন্তু অতুলনীয়। মানুষ তো সোশ্যাল মিডিয়াতেই বুধ হয়ে থাকে, এইসব গানে এখনো তাদের দাঁড়াচ্ছে, শুনছে। আমি তো দেখছি, ভিউজ দেখে তো অবাক হয়ে যাচ্ছি যে প্রচুর ভিউজ হচ্ছে এই ধরনের গানে। সে কাউকে হিট করাই হোক আর যে ধরনের হোক, যেটা বলছিলাম আর কি, এই মাটির সুরের একটা আলাদা ধারা আছে বলে আমি মনে করি। এটা ভোটে কতটা প্রভাব পড়বে মাটির সুরের ধারা? হ্যাঁ, ভোটে কতটা প্রভাব পড়বে কি মনে হয়? ভোটে তো দেখুন, আমি যখন খুব ছোট বয়স তখন থেকে গান ভোটের প্রচারে ছিলাম আর কি, তখনও ছিলাম, এখনও ছিলাম, তখন থেকে এখনও দেখে আসছি। আমাদের তো কোনো ইনস্ট্রুমেন্ট নেই, কোথাও খালি গলায় গাইছি, কোথাও শুধুমাত্র একটা দোতরা নিয়ে টুং করে গাইছি, কোথাও বা একটা শুধুমাত্র পারকিশনের তালে তালে গানটা গেয়ে যাচ্ছি। এই গানের যে একটা প্রভাব ছিল, আগেও ছিল, এখনও আছে, আমি মনে করি এই চির নতুন ভবিষ্যতেও থাকবে। অমিত বণিকের রিপোর্ট। জলপাইগুড়িতে তৃণমূলের শক্তি বৃদ্ধি যোগদান কর্মসূচিতে যোগ দিলেন শতাধিক মানুষ। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জলপাইগুড়ি সদর এলাকায় সংগঠন আরও শক্তিশালী করতে তৎপর তৃণমূল কংগ্রেস। সেই ধারাবাহিকতায় দক্ষিণ বেরুবাড়ি অঞ্চলে দলীয় শক্তি বৃদ্ধির লক্ষ্যে একটি যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। জলপাইগুড়ি সদর বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ দাসের হাত ধরে এদিন গৌরাঙ্গ বাজার এলাকায় প্রায় 15টি পরিবার থেকে প্রায় 60 জন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। পাশাপাশি এই অঞ্চলের নলজোয়া পাড়াতেও আরও 15টি পরিবার থেকে 60 জন দলীয় পতাকা তুলে নেন। নতুন যোগদানকারীদের দলীয় পতাকা দিয়ে স্বাগত জানান প্রার্থী কৃষ্ণ দাস। তিনি জানান, সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত সমর্থনই আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়ের পথকে আরও সুগম করবে। বাড়িতে একটার পর একটা জয়েনিং, যেখানে সভা হচ্ছে সেখানে জয়েনিং। এখানে আবার 15টা পরিবার জয়েনিং করলেন, প্রায় 60টা লোক মানে ভোটার নিয়ে এরা জয়েনিং করলেন, এবং এদের আত্মীয় স্বজন আছে, এটাতে আরও বেশি ভোট আমাদের বাড়বে। এবং যত মিটিং করতেছি, যত দিন যাচ্ছে, ততই আমাদের শক্তি আরও বৃদ্ধি হচ্ছে। জয়ের লক্ষ্য শুধুমাত্র এখন সময়ের অপেক্ষা। লিড আমরা কতটা বেশি দেবো সেটা আমাদের কাছে এখন মেন লড়াই। যতটা বেশি আমরা লিড দিতে পারি
সেটার জন্য আমরা চেষ্টা, জিতার কোনো অসুবিধা নেই, জিতা একদম আমাদের অলরেডি মানুষের আশীর্বাদে হয়ে গেছে। মানুষের মনের মধ্যে সবার মধ্যে একটাই কথা যে কৃষ্ণদাসকে আমরা জিতাবো, কৃষ্ণদাসকে জিতাবো, তৃণমূল কংগ্রেসকে জিতাবো এবং চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আসতেছেন, এই আশীর্বাদ সবাই দিচ্ছেন, তাতে আমাদের শক্তি আবার বৃদ্ধি হচ্ছে এই জয়েনিংয়ের ফলে। এখন আমি আশা করছি যে মানুষের আশীর্বাদ, এই ঋণ এখন আমাদের শোধ করতে হবে। নমস্কার। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ির ঐতিহ্যবাহী যোগমায়া কালীবাড়ির শতবর্ষ পূর্তি উপলক্ষে আজ থেকে শুরু হলো বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বর্ণাঢ্য আয়োজন। মঙ্গলবার বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে এই মহোৎসবের শুভ সূচনা হয়। এরপর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শতবর্ষ উদযাপনের পর্ব শুরু করা হয়। উৎসবের প্রথম দিনেই আয়োজিত হয় নানান সাংস্কৃতিক অনুষ্ঠান, যা উপস্থিত ভক্তদের মধ্যে বিশেষ উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীবাড়ির সভাপতি অজিত বর্মন, সম্পাদক অঞ্জন ব্যানার্জি, কোষাধ্যক্ষ উৎপল মহন্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই বিশেষ দিনে জলপাইগুড়ির অসংখ্য ভক্তদের উপস্থিতি উৎসবের আবহকে আরও প্রাণবন্ত করে তোলে। আগামী দিনগুলিতে নানান ধর্মীয় আচার, পুজো এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই শতবর্ষ উদযাপন চলবে। আজকে জলপাইগুড়ি সকলে পরিচিত যে যোগমায়া কালীবাড়ি মন্দির, সেই মন্দিরের শতবর্ষ পালিত হলো। অর্থাৎ আজকের থেকে 100 বছর আগে মা এখানে স্থাপিত হয়েছিলেন। ইতিহাস বলে যে প্রথমে বাবুপাড়ায় এই মন্দির স্থাপিত হওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীকালে মন্দির এখানে স্থাপিত হয়। 100 বছর অতিক্রান্ত, সামনে নির্বাচন বলে আজকের দিনে আমরা খুব স্বল্প অনুষ্ঠানের ব্যবস্থা করেছি। এই মন্দির ভারতবর্ষের সঙ্গে প্রতিষ্ঠাতা গণগণন্দজি মহারাজের পদধূলিতে এই মন্দির মথিত। এই মন্দিরে উত্তর ভারতে গিরি মহারাজ ভোলাগিরি আশ্রমের সাধক, দক্ষিণ ভারতে সাবিত্রী দেবী, এরকম ভক্তদের ভাষণে, ভক্তদের পদধূলিতে এই মন্দির মথিত। আমরা সারা বছর ধরে এখানে অনুষ্ঠান করব। অমিত মনিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। ঘরে বসেই ভোটাধিকার, শিলিগুড়িতে প্রবীণ আর বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য বিশেষ উদ্যোগ। গণসংগীতে ভর করে নির্বাচনী ময়দানে বামেরা, তবে ম্লান পুরনো জোয়ার। জলপাইগুড়িতে আইএনটিটিউসি ফান্ড নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ, ক্ষোভে ফুঁসছে সদস্যরা। শতবর্ষে পা রাখল জলপাইগুড়ির ঐতিহ্যবাহী চড়ক পুজো, উপচে পড়া ভিড় মাসকালাই বাড়ির মাঠে। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।